তো আজকে আমাদের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের ৩ নম্বর ক্লাস। এবং আজকের এই ক্লাসেও আমরা গুরুত্বপূর্ণ ২০টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে প্রচুর এক্সট্রা তথ্য থাকবে। যার মাধ্যমে আমাদের জিকেটা সম্পূর্ণ একটা ওভারঅল প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যারা ক্লাসে নতুন তোমাদের বলব তোমরা কিন্তু আমাদের আগের দুটো ক্লাস দেখে আসো। সেই দুটো ক্লাসগুলো করো, তারপরে এই ক্লাসটা করো। আগেও করতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখো। তাহলে কিন্তু তোমাদের জিকের সম্পূর্ণ একটা প্র্যাকটিস রিভিশন এখান থেকে হয়ে যাবে। পরিষ্কার? আর এইভাবে কিন্তু ক্লাসগুলো আমাদের এগোবে এই সেটগুলো। আজকে আমাদের ৩ নম্বর সেট। তবে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে যেই টপিক থেকে প্রশ্ন আসেই, একটা ধরো এক্সাম্পল বললাম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক থেকে যখন প্রশ্ন আসেই তো আমরা একটা পার্টিকুলার ভিডিওর মাধ্যমে মানে একটা আলাদা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ন্যাশনাল পার্কটা আমরা আলোচনা করব। ঠিক আছে? এমসিকিউ প্রশ্ন এবং প্রথমে কোথায় কোন ন্যাশনাল পার্ক রয়েছে, ভারতের কোনটা প্রথম বৃহত্তম, এইভাবে কিন্তু আলোচনা করে তারপর এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। ঠিক আছে? যেই টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে সেগুলো আমরা এভাবেই করাবো। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে পাবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। আর তোমরা ২০র মধ্যে কটা প্রশ্ন পেরেছো সেটা কিন্তু অবশ্যই ক্লাসের শেষে কমেন্টে লিখে জানাবে। তাহলে কিন্তু তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তো শুরু করছি, দেখো আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আমাদের আজকের ক্লাসের। প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাস থেকে। আল-বেরুনি কার সাথে ভারতে এসেছিলেন? আল-বেরুনি কার সাথে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, তৈমুর লং, বাবর। আল-বেরুনি কার সাথে ভারতে এসেছিলেন? আল-বেরুনি এসেছিলেন সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন। ঠিক আছে? এবার দেখো এক্সট্রা তথ্য দেখে নিই আমরা। দেখো, বিখ্যাত গ্রন্থ, তার কী বিখ্যাত গ্রন্থ আছে? দেখো, বিখ্যাত গ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তার দেখো, আল-বেরুনি রচিত বিখ্যাত ভারততত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম হচ্ছে কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ। এটা কিন্তু ভালো করে দেখবে। কিতাবুল হিন্দ কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। আর অনেক যে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু দিতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। মোহাম্মদ ঘুরি সম্পর্কে দেখে নিই। মোহাম্মদ ঘুরির কিন্তু দুটো যুদ্ধ আছে যেটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। কী যুদ্ধ? প্রথমটা হচ্ছে তরাইনের দুটো যুদ্ধ হয়। একটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, যেটা হচ্ছে তোমাদের ১১৯১ সালে এবং ১১৯৯ সালে দ্বিতীয় যুদ্ধ, এবং একটা হচ্ছে চান্দোয়ার যুদ্ধ ১১৯৯ সালে। দেখো, তরাইনের প্রথম যুদ্ধে পরীক্ষায় দেয় যে কে মানে জেতে কে হারে। তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে দেয়। তারপরে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় সেখানে আবার মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয়। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আর চান্দোয়ার যুদ্ধ হয় জয়চাঁদকে তিনি হারায়। তো এগুলোও কিন্তু পরীক্ষায় দেবে। বাবর, আমরা সকলেই জানি যে বাবরের সাথে ১৫২৬ সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে কী হয়? প্রথম পানিপথের যুদ্ধ হয়। এই প্রথম পানিপথের যুদ্ধটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। কত সালে হয়? ১৫২৬। কাদের মধ্যে হয়? বাবর এবং ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি। তারপর থেকেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? তো এগুলো কিন্তু চাইলে খাতায় নোট করে নিতে পারো। বাকি আমরা তো বললামই, শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারো যে পিডিএফটা কী করে পাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভূগোল থেকে। কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? আমরা জানি, আমরা অন্যান্য ক্লাস আলোচনাও করেছি যে ভারতের যে ম্যাপটা আছে আমি নরমাল এঁকে দিলাম। ঠিক আছে? তো এখানে যে সীমান্তগুলো আছে, বিভিন্ন সীমান্ত কিন্তু বিভিন্ন নাম। যেমন ভারত পাকিস্তান সীমান্তের এক নাম, ভারত বাংলাদেশের সীমান্তের এক নাম, তারপর হচ্ছে চীনের সীমান্তের এক নাম। তো সেটাই বলছে, ভারত শ্রীলঙ্কা তো এখানে। তো শ্রীলঙ্কাকে কি আলাদা করেছে? ঠিক আছে? তো এটাই বলেছে ১০ ডিগ্রি চ্যানেল, পক প্রণালী, মালাক্কা প্রণালী, ডানকান প্যাসেজ। এর মধ্যে কোনটা ভারতকে আলাদা করেছে? কোন প্রণালী? উত্তর হবে কি? উত্তর হবে অপশন নাম্বার বি, পক প্রণালী। ঠিক আছে? দেখো এবার পক প্রণালী বা ১০ ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে? ১০ ডিগ্রি চ্যানেল এটা বঙ্গোপসাগরে অবস্থিত এবং এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর থেকে পৃথক করেছে। মানে আন্দামানকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আলাদা করছে। এটা হচ্ছে ১০ ডিগ্রি চ্যানেল। ঠিক আছে? এটাকে মাথায় রাখবে। এর পরীক্ষায় কিন্তু অনেকবার দেয়। ডানকান প্যাসেজ, এটি দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান বা ছোট আন্দামান দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মানে এই দুটোকে আলাদা করেছে। মালাক্কা প্রণালী,
এটি মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত, যা ভারত ও মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এগুলো মাথায় রাখবে। মান্নার উপসাগর পক প্রণালীর পাশাপাশি মান্নার উপসাগরও কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। তা পরীক্ষায় মান্নার উপসাগর দিলেও কিন্তু সেটা উত্তর হবে। ঠিক আছে, পক প্রণালী মান্নার উপসাগর দুটো মাথায় রাখবে। আর 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ, মালাক্কা প্রণালী, এগুলো কী কী আলাদা করছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনও আবার ভূগোল থেকেই। উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি, যাকে ত্রাসের নদী বলা হয়? যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু প্রশ্নটা দেখার মতোই উত্তর করতে পারবে। আমরা আগের ক্লাসেও এটা বলেছিলাম। ত্রাসের নদী কি? ত্রাসের নদী হচ্ছে অপশান নাম্বার সি, তিস্তা। ঠিক আছে, আশা করছি তোমরা যারা উত্তরগুলো পারবে তোমরা খাতায় লিখে রাখবে, লিখে রেখে শেষে জানাবে তোমরা কুড়িতে কত পেয়েছো। সেভাবেই কিন্তু প্র্যাকটিস হবে। আমি বলছি তোমাদের কিন্তু একটু এফোর্ট লাগাতে হবে। দেখো, উৎস কি? তিস্তা নদীর উৎস কোথা থেকে হয়েছে? সিকিমের পানহুরি হিমবাহ বা চুমালু হ্রদ থেকে, এবং এটি বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদে মিশেছে। আর মাথায় রাখবে, তোর্ষা জলঢাকা, তোর্ষা নদীর উৎপত্তি কোথায়? তিব্বতের চুম্বি উপত্যকা থেকে, এবং জলঢাকা নদীর উৎপত্তি কোথায়? সিকিমের বিটাং হ্রদ থেকে। তো এই উপত্যকা এই উৎসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মাথায় রাখবে। মহানন্দা নদী, এটি উত্তরবঙ্গের একটি অন্যতম প্রধান নদী, যা দার্জিলিংয়ের মহালাধিরাম পাহাড় থেকে উৎপন্ন হয়ে মালদা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপত্তিগুলো মনে রাখবে। তিস্তা নদীর উপনদীটি হলো কি আছে? রঙ্গিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন আছে আমাদের পলিটি থেকে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়েছিল? 42, 44, 52, 86। দেখো, প্রথমে এই যে মৌলিক কর্তব্য যে আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা সংবিধানের অংশ ছিল না। পরবর্তীকালে এটা সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়। কত নম্বর সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়? এটা উত্তর কি? এটার উত্তর অপশন নাম্বার এ, 42তম সংবিধান সংশোধনী 1976। দেখো, হ্যাঁ লিখেছি 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই যে সংশোধনীটা আছে না, 42তম সংবিধান সংশোধনী, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। মানে এটার মাধ্যমে কিন্তু আমাদের যে সংবিধানে কিন্তু অনেক পরিবর্তন করা হয়, অনেক কিছু অ্যাড করা হয়। তো এগুলো এর জন্য কিন্তু এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। শরণ সিং কমিটি যদি বলে যে ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিটির সুপারিশে আনা হয়, সেটা হবে কিন্তু শরণ সিং কমিটির সুপারিশে আনা হয়। আর প্রথমে কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, তারপরে 11 নম্বর অ্যাড করা হয় কবে? 11 নম্বর অ্যাড করা হয় 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 11তম অ্যাড করা হয়েছিল। এবং এই যে মৌলিক কর্তব্য, এটা সংবিধানের পার্ট নম্বর 4A-তে রয়েছে, এবং কত নম্বর ধারা যদি বলে? ধারা হচ্ছে 51A। এটা মাথায় রাখবে। 44তম সংবিধান সংশোধনেরও কিন্তু গুরুত্বপূর্ণ, 1978 সালে হয়েছিল। এখানে আমরা জানি আমাদের ভারতের কিন্তু প্রথমে 7খানা মৌলিক অধিকার ছিল। 7 নম্বর এখানে 7 নম্বর ছিল তো, এবার বর্তমানে কিন্তু 6টা আছে। আর একটা কোনটা? যেটা একটাকে বাদ দেওয়া হয়েছে এই যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোনটাকে? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এটাকে কিন্তু মৌলিক অধিকার থেকে আইনি অধিকারে কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন আছে আমাদের বিজ্ঞান থেকে। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? জলে দেখো, ভিটামিন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জলে দ্রবণীয়, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। জলে দ্রবণীয় কোনটা যদি বলে তাহলে কী হবে? জলে দ্রবণীয় হবে কিন্তু অপশান নাম্বার সি, সেটা হচ্ছে ভিটামিন সি। ফ্যাটে দ্রবণীয় হচ্ছে ADAK। ADAK বলছি কেন? ADEK এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, আর বি কমপ্লেক্স এবং সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয়। এগুলো কিন্তু মাথায় রাখবে। পর দেখো, রাসায়নিক নাম কি ভিটামিন সি এর? অ্যাসকর্বিক অ্যাসিড। এর আমরা আগের ক্লাসেও বলেছিলাম, এর অভাবে স্কারবি রোগ হয়। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কী কী আছে? ADEK, এবং বাকিগুলো তোমাদের জলে দ্রবণীয়। ভিটামিন AD, ভিটামিন এ হচ্ছে এর অভাবে কী হয়? রাতকানা রোগ, যেটা আমরা আগের দিনেই পড়েছিলাম। এবং ভিটামিন ডি এর অভাবে হয় শিশুদের রিকেট রোগ, এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এবং এর অভাবে এটি কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে। মানে এই যদি অভাব হয় তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, মানে দেরিতে জমাট বাঁধে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভূগোল থেকে, মানে স্ট্র্যাটেজিকে ভূগোল সেটা যাই বলতে পারো। কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই যে ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো দেয়। দেখো, কাজিরাঙা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙা ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে আসামে। দেখো এক সেকেন্ড, হ্যাঁ, কাজিরাঙা ন্যাশনাল পার্ক বা কাজিরাঙা ন্যাশনাল জাতীয় উদ্যানটি বিশ্বের বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গন্ডারের জন্য, মানে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং এটা সবচেয়ে বড় বাসস্থান হিসেবেও বিখ্যাত। ইউনেস্কো তকমা, মানে এই যে আসামের যে কাজিরাঙা, এটা কবে জাতীয় উদ্যানটা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? এটা হচ্ছে
এই জাতীয় উদ্যানটি 1985 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। কত সালে? 1985 সালটা একটু মাথায় রাখবে, পরীক্ষায় অনেক সময় দেয়। আসামের অন্যান্য কী গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আছে? একটা হচ্ছে মানস, নামেরি, ডিব্রু সৈখোৱা, এগুলো কিন্তু মাথায় রাখবে। উত্তরাখণ্ডে একটা জাতীয় উদ্যান, সেটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। সেটা কি? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট, বর্তমানে যার নাম হচ্ছে রামগঙ্গা। এটা কিন্তু মাথায় রাখবে। প্রথম কি? জিম করবেট, সেটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। নেক্সট কোয়েশ্চেন আমাদের, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1930, 31, 32, 35। দেখো, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। ঠিক আছে, দেখো এবার আমাদের এক্সট্রা তথ্য দেখি। দিল্লি চুক্তি কবে হয়েছিল? দেখো এক সেকেন্ড, হ্যাঁ, দিল্লি চুক্তি 1931 সালে 5ই মার্চ মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে চুক্তি হয়, যা দিল্লি চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, মানে এই যে গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি একই নাম। মানে পরীক্ষায় একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ধরো গান্ধী আরউইন চুক্তিটা দিল না, বললো দিল্লি চুক্তি, তখন কিন্তু সেটাই হবে, কারণ দিল্লি চুক্তি গান্ধী আরউইন চুক্তি একই জিনিস, নামটা একটু আলাদা। তারপর হচ্ছে আর গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক আমরা দেখি প্রথমে। এই চুক্তির ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্থগিত করতে এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হন। ঠিক আছে, এখন দ্বিতীয় গোল টেবিল বৈঠক, দেখো 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তার বিখ্যাত ডান্ডি অভিযান লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন 1930 সালে 12ই মার্চ। এবং পুনা চুক্তি কবে হয়? 1932 সালে। 1932 সালে মহাত্মা গান্ধী এবং B.R. আম্বেদকরের মধ্যে এই ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, আর দেখো গোল টেবিল বৈঠকের তারিখগুলো একটু মাথায় রাখবে। প্রথমটা হয়েছিল 1930, তারপর 1931, তারপর 1932। আর এখানে কিন্তু B.R. আম্বেদকর 3টে গোল টেবিল বৈঠকে যোগদান করেছিল এবং একমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি এবং জাতীয় কংগ্রেস যোগদান করেছিলেন, বাকি কিন্তু একটাতেও করেননি। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? এই যে হ্রদ, লেক থেকেও প্রশ্ন দেয়, এগুলো কিন্তু আমরা আলাদা করে ক্লাস করাবো। কোথায় অবস্থিত চিল্কা হ্রদ বলো? চিল্কা হ্রদ অবস্থিত কোথায়? চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যাতে। ঠিক আছে, দেখো চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং এটি একটি বিখ্যাত লেগুন বা উপহ্রদ। প্রথম রামসার সাইট, দেখো 1981 সালে চিল্কা হ্রদকে ভারতের প্রথম রামসার সাইট বলে এটা কিন্তু স্বীকৃতি হয়েছিল। মাথায় রাখবে, প্রথম রামসার সাইট কোনটা ভারতের? সেটা হচ্ছে চিল্কা লেক, এবং এটা কত সালে মানে হয়েছিল? 1981 সালে কিন্তু তকমা পেয়েছিল, এবং এটা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। চিল্কা লেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, সেটা হচ্ছে পুলিকট। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে। মাথায় রাখবে এটা। কেরালাতে ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বানাদ অবস্থিত, যা নেহরু ট্রফি নৌকাবাজ প্রতিযোগিতার জন্য বিখ্যাত। মানে এই যে লেকটা, এখানে কিন্তু একটা নৌকার প্রতিযোগিতা হয়। অনেকে হয়তো ভিডিও দেখেছো বা ছবি দেখেছো, নৌকার চালানোর কিন্তু প্রতিযোগিতা হয় কোথায়? ভেম্বানাদে। এটা কোথায়? এটা ভারতের দীর্ঘতম, এবং এটা কোথায় হচ্ছে? কেরালাতে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? মানে আয়তন, মানে ক্ষেত্রফল, এরিয়ার দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? উত্তর কি হবে বলো? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, কলকাতা কিন্তু সবথেকে ছোট জেলা। দেখো বৃহত্তম জেলা কোনটা? বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। জনঘনত্ব মানে যে পপুলেশন ডেন্সিটি, মানে পার বর্গ কিলোমিটারে, স্কোয়ার বর্গ কিলোমিটারে কত মানুষ বসবাস করে, সেটাই হচ্ছে জনঘনত্ব। তো ক্ষেত্রফলের দিক থেকে বললাম কলকাতা সবচেয়ে ছোট, কিন্তু পপুলেশন ডেন্সিটির দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি কলকাতা। মানে কলকাতা কিন্তু পার স্কোয়ার কিলোমিটারে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। সবচেয়ে বেশি ডেন্স হচ্ছে জেলা হচ্ছে কলকাতা, পপুলেশন ওয়াইজ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কালিম্পং 2017 সালে দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়। সর্বশেষ জেলা হচ্ছে কি 2017 সালে 7ই এপ্রিল বর্ধমান জেলা ভেঙে 23তম জেলা হিসাবে পশ্চিম বর্ধমান গঠিত হয়। আরও কিছু জেলা গঠনের কথা হয়েছিল, 7টি জেলা। ঠিক আছে, তো সেটা পরে যখন হবে তখন জানা যাবে। দেখো 10 নম্বর প্রশ্ন পলিটি থেকে, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? মানে আমরা জানি লোকসভা সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। তো রাজ্যসভায় কে করে সেটাই বলছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার তো হবেই না। এর উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার বি, উপরাষ্ট্রপতি। দেখো ভারতের যে উপরাষ্ট্রপতি, সে কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, মানে যেই উপরাষ্ট্রপতি সেই চেয়ারম্যান, এটাই কিন্তু হয়। এবার দেখো ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে
পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। কত নম্বর ধারায় এটা বলা রয়েছে? 64 নম্বর ধারায়। কার্যকাল, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। দেখো আমি আগের ক্লাসেও বলেছিলাম যে রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ, রাজ্যসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না। এর সদস্যদের কার্যকাল 6 বছর এবং সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 30 বছর। আর লোকসভার কত? লোকসভার হচ্ছে 25 বছর। ঠিক আছে। লোকসভার স্পিকার, লোকসভার অধিবেশন সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনেও কিন্তু স্পিকার সভাপতিত্ব করেন, মানে জয়েন্ট সিটিংয়ে কিন্তু করেন। জয়েন্ট সিটিং বলে কত নম্বর আর্টিকেল? তাহলে কিন্তু হবে 108 নম্বর আর্টিকেলে। আর অর্থ বিল মানে মানি বিল, অর্থ বিল কিন্তু কোনো বিল, একটা ধরো বিল উত্থাপিত হলো কোনো কক্ষে, সেই বিলটা কি মানি বিল কি না? অবশ্য মানি বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত করা যায়। সেটা কি না, সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু লোকসভার স্পিকারই নেয় যে এটা মানি বিল কি না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন আছে, গাড়ির হেলমেটে কোন ধরনের দর্পণ বা আয়না ব্যবহার করা হয়? কি হলো? হ্যাঁ ঠিক আছে। কোন ধরনের দর্পণ বা আয়না ব্যবহার করা হয়? কি হয় বলো? এখানে 3টে অপশন, ডিতে একটা অপশন পড়েনি। ঠিক আছে, এটা কিছু মেনে নেবে। এর উত্তর কী হবে? হেডলাইটে। কারণ দেখো আগের ক্লাসে যারা করেছে তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে। কেন? কারণ আগের ক্লাসে কিন্তু এটা বলেছিলাম কী হবে উত্তর হবে কিন্তু অবতল দর্পণ। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবার কোন জায়গায় কী ব্যবহার করা হয়, কোন দর্পণ, সেটা কিন্তু একটু দেখতে হবে। সেখান থেকে প্রশ্ন দেয়। যেমন দাঁতের ডাক্তাররা কী করে? তারা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে। উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয়? গাড়ির ভিউ ফাইন্ডার, রিয়ার ভিউ আয়নার মানে পেছনের গাড়ির দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে এটা হয়ে গেল। তারপর হচ্ছে সেভিং মিরর। সেভিং মিররে কি দাড়ি কাটার আয়না বা মেকআপ করার আয়না হিসাবেও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট প্রশ্ন দেখো, স্ট্যাটিক জিকে থেকে ওস্তাদ আমজাদ আলী খান কোন যন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সেতার, বাঁশি, সরোদ, তবলা। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন বলো? দেখো ওস্তাদ আমজাদ আলী খান তিনি কিন্তু সরোদের সাথে যুক্ত ছিলেন, এটা মাথায় রাখবে, তিনি সরোদের সাথে যুক্ত ছিলেন। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, প্রশ্ন যাওয়ার আগে আমরা দেখে নিই। দেখো পুরস্কার, তিনি কি কি পুরস্কার পান এখান থেকে প্রশ্ন দেয়। ওস্তাদ আমজাদ আলী খান তিনি 2001 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা হলো পদ্মবিভূষণ, তিনি কিন্তু বিভূষণে ভূষিত হন কবে? 2001 সালে, এটা দেখে রাখবে। সেতারে কোন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যেমন সেতারে একজন পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি। এখান থেকে প্রশ্ন দিয়ে দিল যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। বাঁশি থেকে হরপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পান্নালাল ঘোষ। তবলা থেকে ওস্তাদ জাকির হোসেন খুব গুরুত্বপূর্ণ। পণ্ডিত কিষাণ মহারাজ খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন বলছে, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। বলো ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। ঠিক আছে। দেখো বুলান দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন? বুলান দরওয়াজা আকবর তার গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলান দরওয়াজা, বিশ্বের অন্যতম বড় তোরণ নির্মাণ করেন। বুলান দরওয়াজাও কিন্তু আকবরই তৈরি করেন। কোথায়? ফতেপুর সিক্রিতে, এটা মাথায় রাখবে। ইবাদতখানা, ধর্মীয় আলোচনার জন্য আকবর 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। হুমায়ুন, তিনি হুমায়ুনের সমাধি দিল্লির একটি বিখ্যাত স্থাপত্য। এই হুমায়ুনের সমাধিকে তৈরি করেছিলেন তার স্ত্রী হামিদা বানু বেগম, নির্মাণ করেছিলেন। শাহজাহান বিভিন্ন জিনিস নির্মাণ করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কী কী? তিনি দিল্লি ও আগ্রায় আগ্রার তাজমহল, লালকেল্লা, দিল্লির লালকেল্লা, জামা মসজিদ, ময়ূর সিংহাসন কিন্তু তিনি তৈরি করেছিলেন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ভারতের ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, এটা কোথায় অবস্থিত বলেছে? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমনদ্বীপ, গোয়া। উত্তর কী হবে? দেখো এখানে আর একটা প্রশ্ন দিতে পারে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? সেটা হচ্ছে ব্যারেন। কিন্তু এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু অবশ্যই অপশন নাম্বার বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জতে। ঠিক আছে। এবার দেখো নারকন্ডাম, আন্দামান অঞ্চলেই ভারতের অপর একটি বিখ্যাত আগ্নেয়গিরি নারকন্ডাম অবস্থিত, কিন্তু এটা কিন্তু একটি সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি। ওটা কিন্তু অ্যাক্টিভ ভলক্যানো, এই ব্যারেন, ওটা মাথায় রাখবে। রাজধানী, আন্দামান নিকোবরের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার। এটা অনেক সময় পরীক্ষা দেয়, আন্দামান নিকোবরের রাজধানীটা
এবং এখানকার সর্বোচ্চ শৃঙ্গ কি স্যাডেল পিক, এটা মাথায় রাখবে। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এটা খুব গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এই লাইনটা মাথায় রাখবে। এবং এটি মূলত প্রবাল দ্বীপ মানে কোরাল আইল্যান্ড। স্যাডেল পিক জাতীয় উদ্যান, এটা হচ্ছে আন্দামান নিকোবরে অবস্থিত, এটা মাথায় রেখে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? শান্তিনিকেতন, চুঁচুড়া, ব্যারাকপুর, কল্যাণী, কি হবে উত্তর? পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু অপশন নাম্বার বি, চুঁচুড়াতে। দেখো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত ওড়িশার কটকে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্রটি কিন্তু ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায়? চুঁচুড়াতে। ভারতের কোথায়? কটকে। ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আন্তর্জাতিক, সেটা কোথায়? ফিলিপিন্সের ম্যানিলাতে। ব্যারাকপুর, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট গবেষণাগার অবস্থিত, এটা মাথায় রাখবে। ধানের ভাণ্ডার কাকে বলা হয়? পূর্ব বর্ধমান জেলাকে প্রচুর পরিমাণ ধান উৎপাদনের কারণে পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয়। কাকে বলা হয়? পূর্ব বর্ধমানকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের সংবিধান কিন্তু, যে সংবিধানের বিভিন্ন ধারণাগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সংবিধান থেকে নেওয়া হয়েছে বিভিন্ন দেশের। তো এটাই বলছে যে কই গেল, জরুরি অবস্থা মানে ইমার্জেন্সিটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কী হবে? আমেরিকা, ব্রিটেন, জার্মানি, আয়ারল্যান্ড। তো এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে? এমার্জেন্সি যে প্রভিন্সটা, সেটা কিন্তু নেওয়া হয়েছে জার্মানির কনস্টিটিউশন থেকে। দেখো এবার এক সেকেন্ড, একটুখানি বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে। দেখো জরুরি অবস্থার প্রকারভেদ, দেখো ভারতে কিন্তু 3 ধরনের জরুরি অবস্থা জারি হয়। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, সেটা কত নম্বর ধারা? সেটা 352। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, সেটা হচ্ছে 356। এবং আরেকটা হচ্ছে তোমাদের আর্থিক জরুরি অবস্থা, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা হচ্ছে 360 নম্বর ধারা। এই ধারাগুলো মনে রাখবে। আর্থিক জরুরি অবস্থা, এটা কিন্তু এখনও পর্যন্ত ভারতে একবারও জারি হয়নি। ঠিক আছে। আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে ভারতীয় সংবিধান, সেখান থেকে প্রশ্ন দেয়। এখান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগীয় পর্যালোচনা এবং রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ধারণা। ঠিক আছে। আয়ারল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। এটা কিন্তু আমরা করিয়েছি এর আগের ক্লাসেই। তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখতে চাও তাহলে কিন্তু সেই ক্লাসগুলো দেখতে পারো। এবং কী আছে? রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়নের নিয়ম। মানে আমরা জানি যে রাজ্যসভায় 12 জন কিন্তু সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন করেন বিভিন্ন ফিল্ড থেকে। তো সেই যে নিয়মটা, সেটা কিন্তু আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয় বলো? দেখো মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। এবার দেখে নিই আমরা কারণ কেন, কারণ কি এটাকে মাস্টার গ্ল্যান্ড বলার কারণ কি? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি শরীরের অন্যান্য সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কাজ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থি বলা হয়। অবস্থান, এটা কোথায় অবস্থিত? এটা পিটুইটারি গ্রন্থিটি মস্তিষ্কের গোড়ায় সেলা টর্সিকা প্রকোষ্ঠে অবস্থিত এবং এটি মানবদের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি, এটাও কিন্তু মাথায় রাখবে। অগ্নাশয়কে বলা হয় কিন্তু মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, কারণ এটা কিন্তু বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই ধরনের কিন্তু অংশ রয়েছে এবং এখান থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। মাথায় রাখবে, ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে। অ্যাড্রিনালিন গ্রন্থি, এখানে এটিকে আপাতকালীন বা এমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে। কারণ বিপদের সময় শরীরকে লড়াই করার জন্য প্রস্তুত করতে এখানে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কী বলছে, উবের কাপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ঠিক আছে। হ্যাঁ। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ যেমন মহিলাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, তেমনি থমাস কাপ কিন্তু পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যদিও আমি কিন্তু এই উবের কাপটা আগের ক্লাসে এক্সট্রা তথ্য দিয়ে বলেছিলাম, আর এটা কিন্তু আগের ক্লাসে একটা প্রশ্ন ছিল। তো এভাবে কিন্তু আমরা রিভিশন আমাদের হয়ে যাবে। তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখলে এগুলো কিন্তু অনায়াসে করতে পারতে। ফুটবলের সাথে কোন কাপগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডুরান্ড কাপ, সেটা ভারতের সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। তো ডেক্সটার কাপ, সন্তোষ ট্রফি, ফিফা বিশ্বকাপ, তো আমরা সকলে জানি সন্তোষ ট্রফিটা মাথায় রাখবে। তারপরে হকির জন্য কী কী গুরুত্বপূর্ণ, আগা খান কাপ, সুলতান আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ ট্রফি, এগুলো আমরা আগে দেখেছিলাম। ক্রিকেটের জন্য রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, এসএচ সিরিজ, সিকে নাইডু ট্রফি, তারপর হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এগুলো তোমরা দেখে রাখবে। চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, ভগৎ সিং।
ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? উত্তর কী হবে বলো? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। কংগ্রেস থেকে বেরিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। দেখো, প্রতিষ্ঠা কবে হয়? 1939 সালের মে মাসে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের জেরে কংগ্রেস ত্যাগ করে নেতাজি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। হরিপুর ও ত্রিপুরী কংগ্রেসের ত্রিপুরী যে কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখান থেকে প্রশ্ন দেয়। নেতাজি 1938 সালে হরিপুর এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 1939 সালে গান্ধীজির মনোনীত একটা প্রার্থী ছিলেন, সেটা হচ্ছে পট্টবিস্তা রামাইয়া। তাকে তিনি হারিয়ে দিয়ে যে ত্রিপুরী যে অধিবেশন সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন, কিন্তু গান্ধীর সাথে মতবিরোধের কারণে তিনি ত্যাগ করে দেন কংগ্রেস এবং তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এগুলো মাথায় রাখবে। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই দুজন মিলে কিন্তু 1923 সালে স্বরাজ দল গঠন করেছিলেন। পরীক্ষায় দেয় রাসবিহারী বসু তিনি 1942 সালে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন এবং পরে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আজকে আমাদের শেষ প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি হয়? শূন্য মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, তরল মাধ্যম, কঠিন মাধ্যম? দেখো, শব্দের বেগ যদি বলে কোন মাধ্যমে সব থেকে বেশি, সেটা হচ্ছে কঠিন মাধ্যম, অপশান নাম্বার ডি। দেখো, ক্রম মানে আমরা জানতে হবে যে সব থেকে বেশি কোথায় হয়? কঠিনে, তারপরে কোথায়? তরলে, তারপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যমে। যেমন বাতাসের শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, কিন্তু সেটা লোহায় কত? 5000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর শূন্য মাধ্যমে কিন্তু শব্দ চলাচল করতে পারে না। ঠিক আছে, তাই জন্য কিন্তু বেগ শূন্য। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা আজকের। আর তোমরা 20তে কত পেয়েছো, মানে কটা প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছো, তারা কিন্তু সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রিতে, কোনো রকমের টাকা পয়সার ব্যাপার নেই। আর তোমাদের জন্য আমি কিন্তু এই ক্লাসগুলো কন্টিনিউ করবো এবং আমরা স্পেশাল ক্লাসগুলো দেবো এক একটা করে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় বা করে না, জানি না কেন। তো অবশ্যই কিন্তু করে রাখো তোমরা, এই কন্টেন্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের পেতে থাকবে। আর পঞ্চায়েত পরীক্ষার জিকে কিন্তু আমরা সম্পূর্ণ কভার করাবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।